হাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? হোপ ইউ আর অল ওয়েল। চলো আজকে আমরা তোমাদের সেট 3 পলিটিক্যাল সায়েন্সের আলোচনা করব। অ্যাজ ইউজুয়াল প্রথমে আমরা এমসিকিউ প্রশ্ন আলোচনা করব, তারপরে দেখো তোমাদের জন্য এসএকিউ প্রশ্ন রেডি করেছি, সেটা আলোচনা করব। ওকে, তো এর আগের পার্ট আমরা হিস্ট্রিতে মোস্ট প্রবাবলি এমসিকিউ প্র্যাকটিস করতে গিয়ে আমার এক দুটো কোশ্চেনের অ্যান্সার ভুল হয়ে গেছিলো, যেটা আমি তোমাদের কমেন্টে করে দিয়েছিলাম। ঠিক আছে, অ্যাকচুয়ালি কিছু বলার নেই, আমি তোমাদের বলেছিলাম মিনিমাম 10টা করে সেট করিয়ে দেবো, কিন্তু আমি আমার কথা রাখতে পারছি না। তার কারণ ইন ফিউচারের কথা তো আমরা বলতে পারি না। রিসেন্টলি আমি একটা কাজের মধ্যে একটু বেশি ব্যস্ত হয়ে পড়েছি। তবে কি বলতো, তোমাদের দেখবে যে মেন যে সিলেবাস, সেটা আমি অলরেডি সমস্ত অধ্যায়ের পলিটিক্যাল সায়েন্স আর হিস্ট্রির নোট দিয়ে দিয়েছি। সেটা এসএকিউ বলো, এমসিকিউ বলো বা এলএকিউ বলো। তোমাদের এটাও বলেছি, যদি কোনো কোয়েশ্চেন্সের আটকাই এবিটিএ সলভ করতে গিয়ে, তাহলে আমাকে তোমরা অবশ্যই কোয়েশ্চেনটা লিখে হোয়াটসঅ্যাপ করবে, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ওকে, আর আমরা যে টেস্ট পেপারগুলো যতটা পারি করছি, আমি তোমাদের করিয়ে দেওয়ার চেষ্টা করছি। সঙ্গে তোমরা কিন্তু এই সময় 1 মাসটা ভালোভাবে রিভিশন দাও। হ্যাঁ, তোমাদের যে আমি পরীক্ষা নেব বলেছিলাম, সেটা হয়তো সম্ভব হবে না, তবে আমি অবশ্যই যে ইম্পর্টেন্ট যে এলএকিউ প্রশ্নগুলো আবার তোমাদের আমি মনে করিয়ে দেবো। সেই কারণে একটা হয়তো এক্সামের রাখতে পারি। বিশেষ করে তোমরা এটা ফোকাস করবে যে বড় প্রশ্নগুলো সেগুলো তোমাদের একদম কমপ্লিট হয়েছে কি না। ঠিক আছে, তো দেখো প্রথমে এখানে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল কোথায়। তো এটা আমরা বারবার আলোচনা করেছিলাম, এটা ঠান্ডা লড়াই, তাই কি না? ঠান্ডা লড়াই কাদের মধ্যে হয়, কবে হয়, এগুলো সবই হয়েছে। 2 নম্বর কোয়েশ্চেন, দাঁদাতের সময়কাল কত ছিল? তাহলে আমরা জানি ঠান্ডা লড়াইয়ের একটা সময় ছিল দাঁদাত পর্যায়ে। দাঁদাত কথার অর্থ কি? যে পুরনো বন্ধুত্বের পূর্ণ প্রতিষ্ঠা। এটা মূলত 1962 থেকে 73 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল, তাই কি না? 3 নম্বর কোয়েশ্চেন দেখো, ওয়ারসা চুক্তি স্বাক্ষর করে মোট কয়টি দেশ? তো ওয়ারসা চুক্তি আমরা জানি যে আমাদের সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ রাশিয়ার নেতৃত্বে হয়েছিল, এবং এখানে মোট 8টি দেশ চুক্তিতে অংশগ্রহণ করেছিল। যদি আমার কোনো এমসিকিউ এর অ্যান্সার ভুল হয়, তবে অবশ্যই তোমরা সেটা কমেন্টে জানাবে, কারণ এমসিকিউ করতে গিয়ে প্রত্যেকটা স্যারেরই বা প্রত্যেকটা মানুষেরই এক একটা ভুল হতে পারে। ঠিক আছে, তোমরা কমেন্টে জানালে আমি সেটা আবার কমেন্টে পিন করে সেটা রেকটিফাই করে দেবো। 4 নম্বর দেখো, বিদেশ নীতির একটি কৌশল কি? তাহলে বিদেশ নীতির একটা ইম্পর্টেন্ট কৌশল হচ্ছে, সেটা হচ্ছে কূটনীতি। এইসব জিনিসগুলো তো আছে, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে কূটনীতি। 5 নম্বর, বিশ্ব বাণিজ্য সংস্থা, অর্থাৎ এখানে কার কথা বলা রয়েছে? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তো এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কবে গঠিত হয়েছিল? 1995 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো 6 নম্বর কোয়েশ্চেন, সার্কের সদস্য নয়। আমরা জানি বর্তমানে সার্কের মোট 8টি দেশ রয়েছে, তার মধ্যে মায়ানমার সার্কের সদস্য নয়। 7 নম্বর কোয়েশ্চেন, আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকাল কত বছর? এটা 9 বছর, তাই কি না? নেক্সট দেখো 8 নম্বর কোয়েশ্চেন, জাতিপুঞ্জের চক্ষু ও কর্ণের মতো কাজ করে কোন অংশ? সেটা হচ্ছে নিরাপত্তা পরিষদ। এটাই জাতিপুঞ্জের কিন্তু মেন একটা আমার সংস্থা। নেক্সট 9 নম্বর, সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ কত বছর? তো অবশ্যই এটা হচ্ছে 5 বছর, তাই কি না? যদি আমার মিস্টেক হয় তোমরা কিন্তু জানাবে, কারণ আমি অনেক দিন থেকেই পড়তেও পারছি না, বা ঠিকভাবে তোমাদের জন্য যে টাইম দিয়ে দেখবো তাও না। তো আমার মোটামুটি অ্যান্সার 90% বা 95%ই ঠিক হবে। বাই চান্স একটা মিস্টেক হলে তোমরা অবশ্যই জানাবে। 10 নম্বর, অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কার্যালয় কোথায় অবস্থিত? তো এটা অবশ্যই নিউ ইয়র্কে হবে, এটা আমরা থিওরি পড়ার সময় তোমাদের পড়েছিলাম। দেখো, 4টি চোখ 2টি চোখ অপেক্ষা অনেক ভালো, এটা বলেছেন ব্লুন্সলি। নেক্সট 12 নম্বর, মন্ত্রিসভা আইনসভার কাছে দায়িত্বশীল থাকে। তো মন্ত্রিসভা আইনসভার কাছে দায়িত্বশীল থাকে কোন শাসন ব্যবস্থায়? সংসদীয় শাসন ব্যবস্থা, এটা আমরা অলরেডি আলোচনা করেছিলাম। নেক্সট দেখো 13 নম্বর কোশ্চেন, সবচেয়ে শক্তিশালী বিচার বিভাগ কোথায় রয়েছে? তো সবচেয়ে শক্তিশালী বিচার বিভাগ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওকে, এখানে দেখো এই 14 নম্বর কোয়েশ্চেনটা একটু আমার ক্ষেত্রে কনফিউশন লাগছিল। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল বক্তব্য কি? ক্ষমতা স্বতন্ত্রীকরণ মানে কি বলেছিলাম? সরকারের যে প্রথম, আচ্ছা, একটা দেশের যে 3টে প্রধান আছে, বা সরকারের যে প্রথম 3টে, আইন বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগ, এই 3টে যদি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, কেউ কারোর উপর হস্তক্ষেপ না করে, তখনই সেটাকে বলছিলাম ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। তাহলে সরকারের 3টি বিভাগ সম্পূর্ণ স্বতন্ত্রীকরণ, এটা ওকে। কিন্তু বাস্তবে আমরা কি দেখতে পাই? যে সরকারের 3টি বিভাগের সামঞ্জস্যপূর্ণতা দেখতে পাই। তো অবশ্যই এখানে আমি এই অ্যান্সারটাই সিলেক্ট করব। ঠিক আছে, 15 নম্বর, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চ কক্ষের নাম কি? আমরা জানি আমাদের যেমন উচ্চ কক্ষের নাম রাজ্যসভা, নিম্ন কক্ষের নাম লোকসভা, ঠিক একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে
উচ্চ কক্ষের নাম হচ্ছে সিনেট এবং নিম্ন কক্ষের নাম জনপ্রতিনিধি সভা। তো এখানে আনসার হবে কি সিনেট। এবং সিনেটে প্রত্যেকটা দেখো আমাদের যেমন দেশে 28টি রাজ্য রয়েছে, তেমন মার্কিন যুক্তরাষ্ট্রের মোট 50টি স্টেটস রয়েছে। এই 50টি স্টেটসে 2 জন করে সদস্য যায়। ওকে, 16 নম্বর কোয়েশ্চেন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রথম উল্লেখ পাওয়া যায় কোথায়? তো এর প্রথম উল্লেখ পেয়েছিলাম আমরা মন্তেস্কু, ফাদার অফ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিও বলা হয়। 17 নম্বর দেখো, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি অবশ্যই প্রতিভা প্যাটেল। নেক্সট দেখো, মডার্ন ডেমোক্রেসি গ্রন্থের লেখক হচ্ছে লর্ড ব্রাইস। 19 নম্বর কোয়েশ্চেন, সংবিধানের 120 নম্বর ধারা অনুযায়ী পার্লামেন্টের ব্যবহার্য ভাষা কি? হিন্দি এবং ইংরেজি। ঠিক আছে। নেক্সট দেখো 20 নম্বর কোয়েশ্চেন, সংসদের কাজ হলো, তাহলে সংসদের কাজ, মেইন কাজ হচ্ছে একটা কি? আইন প্রণয়ন করা। অ্যান্সার হবে। 21 নম্বর যদি আমরা দেখি, ব্লক সংসদের কত শতাংশ সদস্যদের উপস্থিতি বৈধ মিটিংয়ে ক্রম হয়? অবশ্যই এটা 10%, তাই কি না? তোমাদের আমি এটা বলেছিলাম তাও যে আমাদের ভারতের পার্লামেন্টে 543 জন এমপি রয়েছে, অর্থাৎ এর যদি 10% উপস্থিত থাকে দেন হবে। এটা পার্লামেন্টও যেমন, সম্ভবত ব্লক সংসদের ক্ষেত্রেও সেম, আমি যেটা দেখলাম। যদি চেঞ্জ থাকে তোমরা আমাকে জানাও। 22 নম্বর, সাহিত্য শাসনের লক্ষ্য। এটাও একটা কনফিউশন কোয়েশ্চেন। দেখো, সাহিত্য শাসন এর প্রধান লক্ষ্য হচ্ছে বিকেন্দ্রীকরণ, অর্থাৎ একটা জায়গা পুরো কেন্দ্র না নিয়ন্ত্রণ করে কি করবে? বিভিন্ন জায়গা থেকে নিয়ন্ত্রণ করবে। তো এখানে সামাজিকরণও মনে হচ্ছিল আমার, তবে বিকেন্দ্রীকরণটাকে আমি এখানে বেশি সিলেক্ট করব। 23 নম্বর কোয়েশ্চেন, গ্রাম পঞ্চায়েতের সর্বনিম্ন সদস্য সংখ্যা কত? গ্রাম পঞ্চায়েতের সর্বনিম্ন সদস্য সংখ্যা কিন্তু 3 জনকে থাকতে হবে। লাস্ট কোয়েশ্চেন, রাস্তায় আলোর ব্যবস্থা করা গ্রাম পঞ্চায়েতের একটা ইচ্ছাধীন কর্তব্য। তো এই হচ্ছে আমাদের 24টা কোয়েশ্চেন। এবং এখানে আবার দেব যে এসএকিউ কোয়েশ্চেনগুলো কি আছে। তো এসএকিউ কোয়েশ্চেনগুলো দেখো, প্রথমে আমরা চলে যাব, সেটা হচ্ছে সুয়েজ সংকট কবে দেখা যায়? সুয়েজ সংকট কবে দেখা দিয়েছিল? 1956 খ্রিস্টাব্দে। কোথায়? ইজিপ্টে। এবং ইজিপ্টের সেই সময় নেতার নাম কি ছিল? তোমরা কমেন্টে বলো। খুব ইম্পর্টেন্ট। 2 নম্বর কোয়েশ্চেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত দুটি সামরিক জোটের নাম। একটা হচ্ছে ন্যাটো, যেটা 1949 সালে তৈরি হয়েছিল, একটা সিয়াটো 1954 সালে। অথবা দুটি জোট নিরপেক্ষ রাষ্ট্রের নাম লেখো, অর্থাৎ নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট, তাই কি না? তো এখানে কি হবে বলো? অবশ্যই একটা ভারতবর্ষ ছিল এবং একটা মিশর বা ইন্দোনেশিয়া হবে। নেক্সট, সেন্টো এর পুরো কথাটা কি? অথবা মার্শাল পরিকল্পনা কবে থেকে কার্যকর হয়? দেখো, সেন্টার কথাটার অর্থ কি? সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশনস। এবং মার্শাল পরিকল্পনা আমরা অনেকবার আলোচনা করেছি, তোমরা এটা আমাকে অবশ্যই কমেন্টে জানাও। 4 নম্বর, এলটিটিই এর পুরো কথাটি কি? এলটিটি এর পুরো কথাটা হচ্ছে লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম। অর্থাৎ শ্রীলঙ্কার একটা সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন ছিল। এটি তামিল জাতিগোষ্ঠীর জন্য একটি স্বাধীন রাষ্ট্রের প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত হয়েছিল। নেক্সট দেখো, ইম্পর্টেন্ট, 1-2-3 চুক্তি কি? দেখো, 1-2-3 চুক্তি হলো ভারত ও যুক্তরাষ্ট্র, অর্থাৎ আমেরিকার কথা, মধ্যে স্বাক্ষরিত একটি গুরুত্বপূর্ণ বেসামরিক পারমাণবিক চুক্তি। এটি আনুষ্ঠানিকভাবে ইউনাইটেড স্টেটস ইন্ডিয়া সিভিল নিউক্লিয়ার এগ্রিমেন্ট নামে পরিচিত, যেটা 2005 সালে আলোচনার মাধ্যমে শুরু হয় এবং 2008 সালে কার্যকর হয়। অথবা কোয়েশ্চেন দেখো, কূটনীতি ও পররাষ্ট্র নীতির মধ্যে প্রধান পার্থক্য কি? তো কূটনীতি হলো বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সম্পর্ক রক্ষার জন্য আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের একটি কৌশল। এটি হচ্ছে পররাষ্ট্রনীতির বাস্তবায়নের পদ্ধতি। অন্যদিকে পররাষ্ট্রনীতি হলো একটি রাষ্ট্রের নিজস্ব স্বার্থ রক্ষার জন্য অন্যান্য দেশের সাথে সম্পর্ক স্থাপন ও পরিচালনার জন্য গৃহীত নীতি বা পরিকল্পনা। এগুলো আমরা আলোচনা করেছি, এখানে আমি আর ডিটেলসে বলছি না। আচ্ছা, এটা মিস্টেক হয়েছে। গুজরাল ডক্ট্রিন এখানে কি দেখো বলা আছে। আচ্ছা, ইউনিসেফ এর পুরো কথাটা কি? অথবা ইউনেস্কো কি? তো ইউনিসেফ এটাও আমাদের কমন কোয়েশ্চেন, আমি এটা তোমাদের বলিনি কারণ এটা তোমরা পারবে। এখানে দেখো যেটা আমি বলবো সেটা হচ্ছে গুজরাল ডক্ট্রিন। তাহলে গুজরাল ডক্ট্রিন হলো ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী আই.কে. গুজরাল এর প্রস্তাবিত একটা পররাষ্ট্রনীতির কাঠামো। এটি ভারতের প্রতিবেশী দেশগুলির সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখার এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে তৈরি হয়েছিল। 8 নম্বর, জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হয়? তো বলো, নিরাপত্তা পরিষদের সুপারিশের পর জাতিসংঘের সাধারণ পরিষদ দ্বারা নির্বাচিত হয়। অবশ্যই আগে নিরাপত্তা পরিষদ সুপারিশ করবে, তারপর জাতিসংঘের সাধারণ পরিষদ সেটা নির্বাচন করবে। দেন দেখো,
আটলান্টিক সনদ কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল বলো? আটলান্টিক সনদ 1941 খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য অর্থাৎ গ্রেট ব্রিটেনের মধ্যে হয়েছিল। হ্যাঁ, নেক্সট, স্থায়ী প্রশাসক বলতে কি বোঝো? তা আমরা জানি প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নির্বাচিত সরকারের স্থায়ী কর্মচারীদেরকে স্থায়ী প্রশাসক বলা হয়, যেমন আইএস, আইপিএস, এসডিও, বিডিও। অথবা বিচার বিভাগ কিভাবে মৌলিক অধিকারের রক্ষাকর্তা হিসাবে কাজ করে? তো বিচার বিভাগ কিভাবে কাজ করে? এটি জনগণের মৌলিক অধিকার সুরক্ষিত রাখতে এবং নিশ্চিত করতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিচার বিভাগ বিশেষত সংবিধান এবং আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমে এই ভূমিকা পালন করে। এইটুকু লিখলেই তোমাদের অ্যান্সার কিন্তু হয়ে যাবে। 12 নম্বর কোয়েশ্চেন্স, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পীঠস্থান হিসাবে কোন রাষ্ট্রকে চিহ্নিত করা যায়? তো এটা অবশ্যই ক্ষমতা স্বতন্ত্রীকরণ, প্রথমত আমরা উত্তর আমেরিকা অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলবো, দেন সুইজারল্যান্ড। 13 নম্বর, রাজ্য জনকৃত কমিশনের সদস্যদের কার্যকালের মেয়াদ কত? রাজ্য জনকৃত কমিশন বলতে স্টেট ইলেকশন কমিশন, এখানে 5 বছর। অথবা প্রধানমন্ত্রী হতে গেলে প্রার্থীর ন্যূনতম বয়স কত হতে হবে? 25 বছর হতে হবে। দেখো, ভারতের রাষ্ট্রপতিকে কোন বিভাগ অপসারণ করে? তো ভারতের রাষ্ট্রপতিকে অপসারণ অর্থাৎ তার পদ থেকে সরানো লোকসভা এবং রাজ্যসভার যৌথ সিদ্ধান্তের মাধ্যমে করা যেতে পারে। এই প্রক্রিয়াটিকে কি বলা? ইমপিচমেন্ট, তাই কি না? নেক্সট একটা ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো, জেলা পরিষদের বাজেট কে অনুমোদন করে? জেলা পরিষদের বাজেট জেলা পরিষদের বিশেষ সভায় অনুমোদন করা হয়। জেলা পরিষদের বাজেট অনুমোদনের পদ্ধতি যদি দেখো, এখানে ডিটেলসে লেখা আছে, তোমরা এটা একটু দেখবে, অতটা ইম্পর্টেন্ট নয়। নেক্সট, এখানে দেখো, কাউন্সিলর পদ প্রার্থীর দুটি যোগ্যতা। 1 নম্বর, ভারতের নাগরিকত্ব হতে হবে এবং দ্বিতীয় ক্ষেত্রে ন্যূনতম বয়স 21 বছর হতে হবে। বিডিও কোন স্তরের প্রশাসনিক প্রধান? অবশ্যই ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ তহসিল বা ব্লক স্তরের প্রশাসনিক প্রধান। নেক্সট, কলকাতা কর্পোরেশনের দুটি কাজ। তো অবশ্যই একটা কাজ হচ্ছে শহরের পরিষেবা প্রদান করতে হবে। কলকাতা কর্পোরেশন শহরের নাগরিকদের জন্য পানি সরবরাহ, পয় নিষ্কাশন, মোড় পরিষ্কারকরণ, এটা একটু কেমন হয়েছে, বজ্র ব্যবস্থাপনা এবং শহরের উন্নয়ন ও পরিকল্পনা। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি তোমাদের 12টা এসএকিউ। আমার মনে হয় না এই মুহূর্তে তোমাদের আমার আর এইরকম টেস্ট পেপার সলভ করানো উচিত হবে। আমি চেষ্টা করব তোমাদের কয়েকটা হয়তো ম্যারাথন ক্লাস যদি নিতে পারি, অর্থাৎ এলএকিউ প্রশ্নগুলো আবার একবার রিভিশন করে দেওয়া বা এসএকিউ এমসিকিউ। হ্যাঁ, আমি নিজেও দেখো এই সময় আমি নিজেও জানি যে যদি এই সময় আমি ভিডিও দিই তাহলে আমার চ্যানেলেরও বিশাল গ্রোথ হবে, এটা একটা ভালো জায়গা ছিল, কিন্তু আলটিমেটলি আমাদের পার্শ্ববর্তী কাজগুলো অবশ্যই আগে প্রাধান্য দিতে হবে, দেন এটা। তবে অবশ্যই তোমাদের লাইফ নিয়ে আমি কখনো ছিনিমিনি খেলিনি, কারণ আমি তোমাদের আগে সিলেবাসটা দেখো শেষ করেছি, তারপরে হয়তো আমি এবিটি এটা ঠিকঠাক করাতে পারলাম না, তবুও আমি যতটা পারছি তোমাদের জন্য করার চেষ্টা করছি। তোমরা অবশ্যই বাংলার স্কুলকে সাপোর্ট করতে থাকো এবং বলার নাই, তোমরা ভালোভাবে পড়ো। আর একটা মাস আছে, তোমরা তোমাদের বেস্ট প্রিপারেশন করো। আমি বলছি তোমরা ওই কোয়েশ্চেনগুলো রিভিশন করো, আমি যেগুলো তোমাদের বারবার বলেছি, 100% তোমাদের ভালো রেজাল্ট হবেই হবে। তোমরা কনফিডেন্স থাকো এবং একটু প্র্যাকটিস করো, লিখে প্র্যাকটিস করো, সময়ে যেন তোমরা সব অ্যান্সার লিখে আসতে পারো। চলো, দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ, জয় হিন্দ।